বর্তমানে তথ্য প্রযুক্তির নির্ভর সময়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষের জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। তথ্যের দ্রুত যে বিস্তার যেমন সচেতনতা বৃদ্ধি করছে, তেমনি অসচেতন বা দায়িত্বহীন সংবাদ ও কনটেন্ট অনেক ক্ষেত্রে ব্যক্তি ও সমাজের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে প্রযুক্তির সহায়তায় সংগঠিত জেন্ডার ভিত্তিক সহিংসতা এবং সংবেদনশীল ঘটনাসমূহ উপস্থাপনের ক্ষেত্রে ভুক্তভোগীর পরিচয়, গোপনীয়তা ও মর্যাদা রক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে ভুল তথ্য ও অপতথ্য প্রচার রোধ এবং দায়িত্বশীল ভাষা ব্যবহারের প্রয়োজনীয়তা আজ অপরিহার্য হয়ে উঠছে। শ্রোতা, আজকের আলোচনায় আমাদের সঙ্গে আছেন উপস্থিত অতিথি হিসেবে স্থানীয় সাংবাদিক জনাব নাদিম হোসেন খান, ভোরের ডাক পত্রিকার চরফ্যাশন উপজেলার প্রতিনিধি রয়েছেন আমাদের সাথে। এছাড়াও রয়েছেন রাজীব হাসান রিয়াদ, প্রতিষ্ঠাতা নির্ভর ফাউন্ডেশন। তো আজকের আয়োজনে আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি রেডিও মেঘনাকে আজকের আয়োজনে স্বাগত জানানোর জন্য। প্রিয় শ্রোতা, আমরা মূল আলোচনায় যাওয়ার আগে চলুন একজন ভুক্তভোগীর কথা আমরা শুনবো। ভুক্তভোগীর কথা শোনার পরে আমরা আমাদের অনুষ্ঠানটি শুরু করছি। শ্রোতা বন্ধুরা, আমরা মূল আলোচনা শুরু করব। যান্ত্রিক ত্রুটির কারণে আমরা আমাদের যে ভুক্তভোগীর কথা সেটি আমরা পরবর্তীতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা আজকের অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। প্রথমেই হচ্ছে ভাই, আপনার কাছে একটু জানতে চাই যে বর্তমানে স্থানীয় পর্যায়ে সংবাদ পরিবেশন এবং সোশ্যাল মিডিয়া কন্টেন্ট প্রচারের ক্ষেত্রে জেন্ডার সংবেদনশীলতা আসলে কতটা প্রতিফলিত হচ্ছে? বর্তমানে আসলে প্রযুক্তির কল্যাণে যে ধরনের জেন্ডার সহিংসতা হচ্ছে, এটা আসলে বর্তমানে আমি বলবো এটা আগে থেকেও ছিল। সেটা প্রযুক্তির সহায়তায় হয়নি, সেটা আপনার সামাজিকভাবে সেটা হয়েছে। এখন সেটা দেখা যাচ্ছে কি ডিজিটালাইজড হচ্ছে। যেহেতু বিশ্ব ডিজিটালাইজড হচ্ছে, সেক্ষেত্রে দেখা যায় তথ্য প্রযুক্তির বিস্তার বাড়ছে। তথ্য প্রযুক্তি বা এই প্রযুক্তি কিন্তু মানুষের কল্যাণের জন্য তৈরি হয়, আপডেট হয়, কিন্তু সেক্ষেত্রে সেটাকে এখন অপভাবে ব্যবহার করা হচ্ছে, অপতথ্য। আমরা দেখি যে ডিসইনফরমেশন এবং মিসইনফরমেশন এই দুটো জিনিসকে আমি আলাদা করে ভাগ করব পর্যায়ক্রমে। তো আমি আসি যেটা আর কি আপনার নারীদের ক্ষেত্রে বিশেষ করে যে ধরনের সহিংসতার ঘটনাগুলো হচ্ছে তথ্য প্রযুক্তিতে, এবং এই প্রযুক্তিটা আমরা শুধু সামাজিক মাধ্যম ফেসবুক দেখবো না, ফেসবুকের বাইরেও কিন্তু এটা হচ্ছে। সেটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় ড্রোন ভিডিওর মাধ্যমে, ড্রোন শোর মাধ্যমে হচ্ছে। একজন নারী, আমি যদি উদাহরণস্বরূপ বলি, আমরা যেহেতু সামাজিক উন্নয়ন নিয়ে কাজ করি, সংগঠক বা বিভিন্ন নারী পুরুষ অনেকের সাথে, সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে কাজ করার অভিজ্ঞতা আমাদের হয়। সেক্ষেত্রে আমরা যদি উদাহরণস্বরূপ বলি, কিছু অভিজ্ঞতা আমাদের শেয়ার করি। একজন নারী গোসল শেষে দেখা যায় তার কাপড় শুকানোর জন্য ছাদে গেল। দেখা যায় কি কিছু আপনার দুষ্কৃতিকারী, তারা দেখা যায় আপনার ড্রোন ভিডিওর মাধ্যমে তার বিভিন্ন ধরনের ভিডিও আপনার ধারণ করে, এবং একটা পর্যায়ে যায় তার কাছে ভিডিও চিত্রের দ্বারা ব্ল্যাকমেইল করার চেষ্টা করে যে
আমার সাথে দেখা করো বা কিছু টাকা দেও, হ্যাঁ, যখন এটা দিতে সে অনিচ্ছা প্রকাশ করে তখন সেটাকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে এবং ছড়িয়ে দেয়ও। কিন্তু ভুক্তভোগীর ক্ষেত্রে যে সমস্যাটা ফেস করে সে কিন্তু মানসিকভাবে ভেঙে পড়ে, সে ভয়ে আতঙ্কিত হয়ে যায় যে আসলে এটা কারোর সাথে শেয়ার করতে পারে না। এটা একটা বড় ধরনের সমস্যা। এবং এখানে যে ধরনের থাম্বনেইল গুলো দেওয়া হয়, শিরোনামগুলো ব্যবহার করা হয়, সেগুলা কিন্তু অত্যন্ত স্পর্শকাতর। সেগুলা মানে দেখা যায় দেওয়ার একটা অন্যতম কারণও আছে। এক্ষেত্রে মানুষের খুব সহজেই নজর কাড়ে এবং এটা আপনার সামাজিক মাধ্যমে খুব দ্রুত ছড়িয়ে পড়ে। খুব দ্রুত ছড়ানোর জন্যই মূলত এই থাম্বনেইলগুলো ব্যবহার করা হয়। এটা একটা বড় সমস্যা বর্তমানে। এবং আরো কিছু আমি যদি ধারণা দেই, সেটা হলো লাইভ লোকেশন। এটা একটা প্রযুক্তির ব্যবহার কিন্তু। আমি যদি উদাহরণস্বরূপ বলি, শহর থেকে একটা পরিবার গ্রামে বা কোনো একটা পর্যটন কেন্দ্রে ঘুরতে গেল, সে কিন্তু এনজয় করে যে সে কোথায় যাচ্ছে সেটা কিন্তু লাইভ লোকেশন সামাজিক মাধ্যমে দিয়ে দেয়। সে বুঝতেছে না যে এটা তার জন্য কতটা বিপজ্জনক হতে পারে, ক্ষতির কারণও হতে পারে, ক্ষতির কারণও হতে পারে। এবং সে লাইভ লোকেশন দেয় এবং দেখা যায় সে যেখানে ঘুরতে যাচ্ছে, স্থানীয় পর্যায়ের দুষ্কৃতিকারীরা কি করে, সেটাকে আপনার করে তাদের প্রতি বিভিন্ন ধরনের সহিংসতা, হামলা, এমনকি আমরা বিগত দিনে দেখছি দর্শনের মতো ঘটনাও ঘটেছে আমাদের সমাজে। এগুলো কিন্তু বাস্তব চিত্র আমাদের সমাজের। হ্যাঁ, এছাড়াও আপনার দেখা যায় আপনার আমি যদি অপতথ্য এবং ডিসইনফরমেশন এবং মিস ইনফরমেশন দুটো বিষয়, আমি মনে করবো যে মিস ইনফরমেশনটা বিশেষ করে আমাদের অনেক সময় দেখা যায় কি আপনার প্রফেশনাল গণমাধ্যম বা সংবাদকর্মীদের দ্বারাও এটা হয়ে থাকে। এবং যদি আপনার ডিসইনফরমেশন যেটা অপতথ্য, সেটা কিন্তু ইচ্ছাকৃতভাবে হয় এবং সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদের মাধ্যমে, বেশিরভাগই কন্টেন্ট ক্রিয়েটরের মাধ্যমে হচ্ছে। সেটা যদি আমি একটু ব্যাখ্যা করতে চাই ছোট করে, আপনার দেখা যায় কন্টেন্ট ক্রিয়েটররা কি করে, সেটা ইচ্ছাকৃতভাবে বিভিন্ন শিরোনাম দিয়ে এটা ছড়িয়ে দেয়, কারণ সে বেশি ভিউ পাবে, সে বেশি লাইক পাবে। এই যে একটা কন্টেন্ট ক্রিয়েটরদেরকে নিয়ে যে কথা আপনি যাচ্ছিলেন, আমরা অবশ্যই আমাদের পর্যায়ক্রমে রয়েছে। তো তার আগে আমরা একটু কাজ করি, যে আপনি বলেছিলাম যে আসলে টেকনিক্যাল কিছু ত্রুটির কারণে হচ্ছে আমরা ভুক্তভোগীর কথাটা শুনতে পারিনি। আমরা সেখানে একটু ফিরে যাচ্ছি, এরপরে আবার আপনার কাছে ফিরবো। শ্রোতা বন্ধুরা সাথে থাকুন। আমার নাম খাদিজা আক্তার, আমি চট্টগ্রাম সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষে পড়ি। আজকে তোমাদের সামনে আমার ভিডিও বানানো নিয়ে কিছু কথা তুলে ধরতে চাই। যখন আমার কাছে একটি অনেক দিনের পুরনো ফোন ছিল, ক্যামেরার কোয়ালিটি তেমন ভালো ছিল না, তখন শুধু একটাই ভাবতাম, যদি আমার কাছে একটা ভালো ফোন থাকতো আমি একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর হব। ভাবতে ভাবতে আমি অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করেছি, তখন হাতে ভালো একটা ফোন আসে। শুরু করি আমার কাজ। প্রথমে খুব ভালো একটা ভিডিও আপলোড করি। প্রথম দিকে খুব ভালো সাড়া পাইনি, এরপরে ভালো সাড়া পাওয়ার পরিবর্তে মানুষের নেতিবাচক কথাগুলোই বেশি শুনতে হতো। তবুও থেমে থাকিনি, চেষ্টা করেছি পেজটাকে দাঁড় করানোর জন্য, কিন্তু এখন হাত ছেড়ে দিয়েছি। আমরা একজন ভুক্তভোগীর কথা শুনলাম। এরকমটা কিন্তু আমাদের অনেক, বিশেষ করে যারা বিভিন্ন কন্টেন্ট তৈরি করতে চায় তাদের ক্ষেত্রে অনেক সময় হয়ে থাকে। তো আপনি যে কথাটা বলেছিলেন, যদিও অনেকটাই এই আপা কিন্তু অনেকটা চেষ্টা করেছেন বললেন, পরে কিন্তু তিনি হচ্ছে মানে তার ইতিবাচকের পরিবর্তে নেতিবাচক কথাগুলোই তার শুনতে হচ্ছে এবং একটা সময় ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়েছে। তো আপনি যদি যুক্ত করতেন। আমি এই বিষয়টাতে বলবো, একজন নারীর কেন কন্টেন্ট তৈরি করা প্রয়োজন এবং এটা তার কি কি উপকারে আসতে পারে। আমাদের গ্রামে দেখা যায়, যেহেতু আমরা বিশেষ করে আমরা যদি বোলা জেলা বা উপকূলীয় অঞ্চলগুলোর কথা বলি, সেক্ষেত্রে আমাদের গ্রামের নারীরা বিভিন্ন ধরনের হাতের কাজ, বুনন কাজ, নকশিকাঁথা বা বিভিন্ন ধরনের আপনার করে শীতলপাটি বা আরো কিছু ধরনের ডালা, এগুলো তৈরি করে এবং এগুলো সে তৈরি করে সে দেখা যায় কোনো আরেকজন তৃতীয় ব্যক্তির মাধ্যমে সেগুলো বাজারজাত করার চেষ্টা করে। এখন এই জিনিসটা যদি সে তথ্যের সঠিক ব্যবহার জানতো বা কন্টেন্ট তৈরি করতে পারতো, সেক্ষেত্রে এটা তার কি ধরনের উপকার আসতো, সে এটাকে নিয়ে সে কন্টেন্ট তৈরি করতে পারতো এবং এই কন্টেন্টের মাধ্যমে সেটা সরাসরি ভোক্তার কাছে পৌঁছে দিতে পারতো। সেক্ষেত্রে হয় কি, তার যে এই জিনিসটার পণ্যটার যে আপনার দামটা, ন্যায্য দামটা, এটা সে পেয়ে যেত। কিন্তু যখন সে তৃতীয় ব্যক্তির মাধ্যমে এটা বাজারজাত করে, সেক্ষেত্রে সে কিন্তু এটার প্রকৃত অর্থটা দামটা পায় না। এক্ষেত্রে সে কিন্তু আসলে এখানে ঠকতেছে, কিন্তু উদ্যোক্তা কিন্তু ঠকতেছে। তো এই যে উদ্যোক্তার জন্য কন্টেন্ট তৈরিটা কেন গুরুত্বপূর্ণ, এটা আমি এখানে বললাম। আরেকটা বিষয় হলো গিয়া, এখানে যে ধরনের সমস্যাগুলো হচ্ছে এবং কেন পিছিয়ে যাচ্ছে, সেটা হলো আমাদের সমাজের কিছু আসলে কীট আমরা যাদেরকে বলবো, এরা এই ধরনের, সে শুধু নারী হওয়ার কারণে কিন্তু এই ধরনের ইয়েগুলা তৈরি হয়, যেটাকে আমরা বুলিং বলি, সাইবার বুলিং। সেখানে এরকম কিছু ধরনের কমেন্ট করে
মন্তব্য করে সেগুলো আসলে নারীরা আসলে এটা মেনে নিতে পারে না, তাকে একেবারে সরাসরি আঘাত করে মন্তব্যের মাধ্যমে। আমি যদি একটা উদাহরণ এখানে তুলে ধরি, সেটা হলো আমি এর আগে একটা আপনার সামাজিক মাধ্যমের একটা দেখলাম, কন্টেন্ট ভিডিও দেখলাম। সেটা হলো একজন মেয়ে, উপকূলীয় অঞ্চলের একজন মেয়ে, সে বয়ঃসন্ধিকালে কি ধরনের সমস্যাগুলো ফেস করছে, হ্যাঁ, এবং এগুলা থেকে সে কিভাবে প্রতিকার পাইছে, এই বিষয়টা সে তুলে ধরছে। তো সেখানে যেটা হয়েছে, সে একজন নারী হয়ে কেন এগুলো সামাজিক মাধ্যমে বলবে, কেন অন্য একজন নারীকে সচেতন করতে যাবে এই এগুলো সে বলতে পারবে না, কারণ সে নারী, সে এগুলো নিয়ে চুপ করে থাকতে হবে। এবং খুব বাজেভাবে সেখানে তাকে মন্তব্য করা হয়েছে, যেটা আসলে মেনে নেওয়ার মতো না। তো এগুলো আসলে আমাদের সমাজে মারাত্মক ধরনের প্রভাব ফেলে নারীদের জনমনে। কিন্তু এটা পুরোপুরি ভালো উদ্দেশ্যই করেছিল, কারণ আমি বয়ঃসন্ধিকালে কি কি সমস্যাগুলো ফেস করেছি এবং কিভাবে উত্তরণ পেলাম, এটা যদি আমার আরো কয়েকজন কিশোরীরা দেখে, আরো মিডিয়া যখন এটা জানতে পারবে, অন্য কিশোরে যদি এরকমটা হয়, সে হচ্ছে তাকে করতে পারবে। সেক্ষেত্রে দেখা গেছে যে অন্য আরেকজন কিশোরী বা তার যে সাথে থাকে, সে কিন্তু অনেকটা হারিয়ে ফেলে। যেমন আমাদের একজন ভুক্তভোগীর কথা শুনছিলাম, সে একটা সময় কি হাল ছেড়ে দিয়েছে, মানে সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে কাজটি। সমস্যাগুলো এক্ষেত্রে এভাবেই হয়ে থাকে, নারীদের ক্ষেত্রে এভাবেই আসলে তাদের প্রভাবিত হয়। ভাই, আপনার কাছে আবারও ফিরবো। ভাই, আপনার কাছে একটু ফিরতে চাই যে এই যে আমাদের সম্মানিত অতিথি যিনি বললেন, এটার সাথে আপনি আসলে কতটা একমত? প্রথমে ধন্যবাদ রেডি ম্যাগনাকে, ধন্যবাদ আপনাকে এবং রেডি ম্যাগনা শ্রোতাদেরকে। আমি এই সাথে অবশ্যই একমত। এই জন্য একমত যে আমি মনে করি এখানে এই উদ্দেশ্যটা, সকলের উদ্দেশ্যটা একটা ভালো, একটা পজিটিভ উদ্দেশ্য নিয়ে শুরু হয়। সেই উদ্দেশ্যগুলো আমরা বিভিন্ন জনে বিভিন্ন মন্তব্যের কারণে এটা প্রুফ আকারে, আমরা নেগেটিভ আকারে এটা উপস্থাপন করি, যার কারণে উদ্দেশ্যগুলা, সুন্দর উদ্দেশ্যগুলো আমরা এটা আমাদের কাছে প্রতিফলিত হয় না, তোলা হয় না। ধন্যবাদ আপনাকে। এই বিষয়টা কি বিস্তারিতভাবে একটু বোঝানো যাবে কিনা যারা শ্রোতা রয়েছেন আমাদের সাথে? আচ্ছা, এখানে নারীরা আসলে বিভিন্ন পেশাগত চ্যালেঞ্জের মুখে পড়তে হয় এবং সংবাদপত্র মাধ্যমে প্রথমত আমি বলবো এটা যে নারীদের বিষয় ভুল এবং বিভ্রান্তকর এই বিষয়গুলোই কিন্তু প্রকাশ করা হয় ম্যাক্সিমাম সময়, এবং এটার প্রভাবটা এখন ডিজিটাল আমাদের যে প্ল্যাটফর্মটা আছে এটার মাধ্যমে প্রকাশটা হয়, খুব সহজে এটা প্রকাশ করা হয়। এবং এটার মাধ্যমে যেটা হয়, যেমন ভুক্তভোগী নারীরা তাদের নিরাপত্তা ঝুঁকিতে পড়ে যায় এবং তাদের ব্যক্তিগত ছবি, ভিডিও যদি এটা বাইরে হয়, তাহলে এটা দ্রুত গতিতে, মানে আমার মনে এর থেকে দ্রুত এমন কিছু হয় না, দ্রুত গতিতে সরে দেওয়া হয়। এবং এটা একটা সময় এই ভিডিও বা এই ছবির মাধ্যমে এদেরকে ব্ল্যাকমেল করা হয়। তাতে কি হয়, তাতে তাদের লজ্জা ও মানসিক বিচ্ছিন্নতা, হতাশা, এমনকি আত্মহানির ঘটনা ঘটে। এবং এদের এই যে ভিকটিম ব্লেমের বৃদ্ধি পাওয়ার কারণে অনেক নারীরা আইনের সহায়তা নিতে বা অভিযোগ করতে অনিয় প্রকাশ করে বা তারা চাচ্ছে না, কারণ তাদের কাছে লজ্জা বা তাদের আত্মসম্মানটাই তাদের মুখ্য বিষয়ে দাঁড়ায়। আর এই যে মিস ইনফরমেশন বর্তমান সময়ে খুব হুমকি দাঁড়াইতেছে, মানুষকে একটা ইনফরমেশনটা আমরা প্রপারলি দিচ্ছি না। এই ইনফরমেশনের কারণে যা হয়, নারীদের এই যে সুনামটা এটা নষ্ট করতেছে এবং এই যে ভুল তথ্য এবং প্রক্রিয়া প্রবাহিত করার কারণে এই জন আস্থা সংকট তৈরি হচ্ছে এবং গণমাধ্যমে এটা বিশ্বাসযোগ্য ক্ষুণ্ণ হইতেছে। তো এই কারণগুলোতেই আসলে আমাদের তাদের এই যে নারীদের তাদের উদ্দেশ্যগুলা মানে খারাপভাবে প্রতিফলিত হচ্ছে। তাদের উদ্দেশ্যগুলা সোশ্যাল মিডিয়াতে হোক, সামাজিক মাধ্যমে হোক, এটা ভালোভাবে প্রকাশ হচ্ছে না আর কি। আচ্ছা, অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। এবার আপনার কাছে একটু যাব যে সাংবাদিকরা তো খুব দ্রুত হচ্ছে সংবাদ তাদেরকে খুব দ্রুত দিয়ে দিতে হয়, তো বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটর যারা, তাদের তো এরকম একটা মানে খুব তাড়াতাড়ি দিতে হবে বা আগে দিতে হবে এরকম কোনো একটা বিষয় থাকে না। তো তারা আসলে কেন ইনফরমেশন গুলা যেটা হচ্ছে ভুল তথ্য বা অপতথ্যগুলা তাদের কেন হয়, সেই বিষয়টা যদি আপনি বুঝতে পারছি। সাংবাদিকতার ক্ষেত্রে দেখা যায় নিউজ রুমের একটা চাপ থাকে যে কারা আগে নিউজ প্রকাশ করবে, কারা আগে এটা তথ্যটা প্রচার করবে। কিন্তু আপনার কন্টেন্ট ক্রিয়েটরদের ক্ষেত্রে এই চাপটা থাকে না এবং জবাবদিহিতাটা থাকে না সরকারের কাছে বা কোনো দপ্তরের কাছে, এই জবাবদিহিতা থাকে না, কিন্তু সাংবাদিকের ক্ষেত্রে সেটা থাকে। এখন কন্টেন্ট ক্রিয়েটররা কেন তাহলে এটাকে
এভাবে ছড়িয়ে দিচ্ছে, ভুল তারা ইনফরমেশন। কেন আসলে তারা মিস ইনফরমেশন না, তারা ডিসইনফরমেশন ছড়াচ্ছে, অপতথ্য ইচ্ছাকৃত ভাবে এটা কিন্তু ছড়াচ্ছে। এবং এটার একটা লক্ষ্যই হলো সে বেশি ভিউ পাবে, এবং সামাজিক মাধ্যম বা এখন অনলাইন মাধ্যমগুলো যেহেতু একটা আর্নিং এর ব্যবস্থা করে, ইউটিউব, ফেসবুক, টিকটক, এগুলো থেকে একটা আর্নিং এর ব্যবস্থা আছে। দেখা যায় সে করে কি, যত বেশি ভিউ হচ্ছে, লাইক কমেন্ট হচ্ছে, তার তত বেশি আর্নিং হচ্ছে। এই যে একটা লোভ তার ভিতরে কাজ করে, এই কারণে সে বিভিন্ন ধরনের আপনার শিরোনাম ব্যবহার করে নারীদের, বিশেষ করে এটা নারী এবং শিশুদের ক্ষেত্রে বেশি হয়। আমরা এরকম দেখছি যে ছোট ছোট আকর্ষণীয় যত কিছু আছে এর জন্য যা করা দরকার সে ওটা করবেই। এবং এটাও হয়েছে যে এই ধরনের শিরোনাম দেয়, দেখা যায় যে দেখুন নারীটি বা এই মহিলাটি এখানে কি করলো, কিন্তু ভিতরে আসলে যা দেখা যায় এখানে কিছুই নাই, একজন নারীর সাবলীল সুন্দর একটা ভিডিও, কিন্তু এই যে এটাকে ভিউ বাড়ানোর জন্য সে এই ধরনের অপতথ্য ভাবে সেটাকে ছড়িয়ে দিচ্ছে। এবং এটার অন্যতম উদ্দেশ্যই হলো ভিউ কমানো, লাইক কমেন্ট পাওয়া, এবং এখান থেকে তার টার্নিং আসতেছে, এটাই হলো তার মূল উদ্দেশ্য। কন্টেন্ট ক্রিয়েটররা যে এটা আসলে যদি করে থাকে, আপনি যেটা বলছেন যে তাদের ভিউ বাড়ানো, তাদের আর্নিং, সবকিছু মিলেই তারা এটা করে থাকে। তো ধন্যবাদ আপনাকে। যেটা হচ্ছে যে খুব তথ্যপূর্ণভাবে যে সাংবাদিক এবং কন্টেন্ট ক্রিয়েটরদের যে সীমাবদ্ধতা বা চ্যালেঞ্জ, সেগুলো একটু যদি তুলে ধরা যেত। সাংবাদিকদের চ্যালেঞ্জের বিষয়টা মনে হয় আপনি আমাকে বলছিলেন। তো সাংবাদিকদের কিছু চ্যালেঞ্জ আছে, সেক্ষেত্রে দেখা যায় কন্টেন্টের ক্ষেত্রে বা বিভিন্ন নারীদের, শিশুদের বিভিন্ন ভিডিও ধারণের ক্ষেত্রে দেখা যায় আপনার যে ধরনের আপনার করতে হবে, প্রশিক্ষণের একটা অভাব থাকে এখানে সাংবাদিকদের অনেক ক্ষেত্রে। সেটা হলো আপনার একজন নারীর ছবি প্রকাশের ক্ষেত্রে কি কি ধরনের আপনার নিয়মগুলো মেনে চলা উচিত, বা প্রকাশের ক্ষেত্রে একজন নারীর সেই সংবেদনশীল যে বিষয়গুলো থাকে, অনেক তথ্য দেখা যায়, বিভিন্ন ধরনের দর্শন, তারপরে দেখা যায় যৌন হয়রানি, এগুলোর ক্ষেত্রে নারীরা কিন্তু তথ্য প্রকাশ করতে চায় না, কারণ বিষয়গুলো অত্যন্ত স্পর্শকাতর এবং সমাজে সে কিন্তু হেয় প্রতিপন্ন হয় এই কারণে। তো এই বিষয়গুলো আমরা যখন গণমাধ্যমে তুলে ধরবো, সাংবাদিকরা যখন তুলে ধরে, তখন এগুলোকে সরাসরি উপস্থাপন না করতে বক্তব্যের যদি আপনার কিছু তথ্য বা তার ছবিকে আমরা অনেক সময় দেখা যায় যে করে দেওয়া হয়, আপনার মুখমণ্ডলকে আপনার দেখা যায় ব্লার করে দেওয়া হয়, এবং তার নাম বা ছদ্মনাম ব্যবহার করতে পারে এক্ষেত্রে। এই বিষয়গুলো আমি মনে করি অবশ্যই সাংবাদিকদের ক্ষেত্রে অবশ্যই মেনে চলা উচিত, এবং এগুলো আসলে অত্যন্ত চ্যালেঞ্জিং এর বিষয় হয়। সাংবাদিকরা সেগুলো অনেক সময় ওই যে নিউজ রুমের চাপের কারণে বা বেশি কারণে আগে তথ্য প্রচারের ক্ষেত্রে এগুলো তারা অনেক সময় করতে পারে না, এবং তাদের সঠিক প্রশিক্ষণেরও কিছু বিষয় থাকে, ঘাটতি আছে। তাদেরকে আসলে অবশ্যই প্রশিক্ষণের আওতায় নিয়ে আসতে হবে, এবং এই ধরনের বিষয়গুলোতে আসলে কি কি ধরনের আইন রয়েছে এগুলো সম্পর্কে অবহিত করা, কন্টেন্ট তৈরির ক্ষেত্রে তাদেরকে আরো বেশি আপনার ট্রেনিং করানো, এগুলো আসলে তাদের ঘাটতি রয়েছে। এই বিষয়গুলো আসলে তাদেরকে। অনেক ধন্যবাদ আপনাকে। শ্রোতা বন্ধুরা, আপনারা যুক্ত হয়েছেন রেডিও মেঘনার সাথে, চলমান রয়েছে আপনাদের জন্য আজকের 8তম পর্ব যে নিরাপদ প্রযুক্তি নিরাপদ জীবনী অনুষ্ঠানটি। আপনার কাছে আরো একটু প্রশ্ন আছে যে নারীদেরকে নিয়ে, বিশেষ করে নারীদেরকে নিয়ে মিডিয়াতে ভুল তথ্য বা অপতথ্য কিংবা সংবেদনশীল তথ্য শেয়ার করার ফলে তাদের প্রতি আসলে কি ধরনের নেতিবাচক প্রভাব পড়ে বলে আপনি মনে করেন? এটা আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি মনে করি। এই যে ভুল তথ্য, অপতথ্য, এক্ষেত্রে নারীদের ক্ষেত্রে আপনার ভয়, ভীতি এবং মানসিক এক ধরনের চাপ তৈরি হয়। আমি কিছুদিন আগে একটা অনলাইন জার্নালে দেখতে পেলাম, এই যে মানসিক রোগ যেটা আতঙ্ক, এই জিনিসটা শুধুমাত্র একজন নারীর ভিতরে, একজন ব্যক্তির ভিতরে সমস্যাটা করে না। একজন নারী যখন গর্ভে একজন সন্তানও আসে, এটা কিন্তু প্রজন্মের পর প্রজন্ম তার সন্তানকে তারপরে এটা কিন্তু প্রভাবিত করে। যে মানসিক যে রোগটা, মানসিক যে এটা কিন্তু চাপ থেকে একটা রোগের হয়, সৃষ্টি হয়। এটা কিন্তু একটা ভয়াবহ সমস্যা। এবং আমরা এরকমও কিছু দেখেছি বিগত দিনে যে এই ধরনের মানসিক চাপের থেকে, হতাশার থেকে আত্মহত্যার মতো ঘটনা আমাদের বাংলাদেশে অহরহ ঘটতেছে। এটা শুধু এক না, একটু অধিক হয়েছে আমাদের দেশে। আপনারা যদি বিভিন্ন ধরনের আপনার তথ্য যদি আপনারা করেন, কাটেন, তাহলে হয়তো এই জিনিসগুলো আপনারা দেখতে পাবেন। এছাড়াও দেখা গেছে যে সে যখন খুব বড় আকার ধারণ করে, তখন সে অনেক ধরনের বড় ধরনের ঝুঁকি বেছে নেয়। এছাড়াও তার কিন্তু আসলে সে একজন নারী, সে কিন্তু পরিবার দেখাশোনা করতে হয়, মেনটেন করতে হয়, সন্তান সহ। আবার তার কিন্তু হচ্ছে যারা চাকরিজীবী, তাদের কিন্তু সেখানেও মেনটেন করতে হয়। তো আমি যদি মানসিকভাবে, বিশেষ করে একজন নারী যদি মানসিকভাবে এরকম ভেঙে পড়ে, তাহলে কিন্তু তার ওই প্রভাবটা সব জায়গায় পড়ে, কর্মস্থল থেকে, পরিবার, সমাজ থেকে শুরু করে সব ক্ষেত্রে এই প্রভাবটা প্রভাবিত হয়। তো আপনার কাছে একটু জানতে চাই যে টিএফজিবি প্রতিরোধ বিষয়ক
যেটা হচ্ছে যে টেকনোলজি ফ্যাসিলিটেড জেন্ডার বেসড ভায়োলেন্স, যেটা এটার প্রতিরোধের জন্য দায়িত্বশীল ও জেন্ডার সংবেদনশীল সংবাদ তৈরির জন্য গণমাধ্যম এবং সাংবাদিকের করণীয় কি, সে ব্যাপারে যদি একটু। আচ্ছা, এখানে করণীয় অনেকগুলো আপডেট হয়েছে। যেমন জেন্ডার ও সংবেদনশীল সংবাদ তৈরির ক্ষেত্রে গণমাধ্যম ও সাংবাদিক সর্বপ্রথম করণীয় হলো ভুক্তভোগীর পরিচয় এবং সংবেদনশীল তথ্য সম্পূর্ণ গোপন রাখা এবং সংবাদ প্রকাশে তার সর্বোচ্চ সংবেদনশীলতা বজায় রাখতে হবে। জি। কোনোভাবে যে ভিকটিম তার পক্ষপাতিত্ব ভাষা ব্যবহার করা উচিত নয়, বরং সম্মানজনক ও নিরপেক্ষ ভাষায় তথ্য উপস্থাপন করতে হবে। জি। পাশাপাশি সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই করতে হবে, যাচাই বাছাই করে যাতে ভুল তথ্য বা অপতথ্য ছড়িয়ে না পড়ে, সেই ক্ষেত্রে অত্যন্ত নির্ভরযোগ্য সূত্র যাচাই করার মাধ্যমে তারপর যাতে এটা প্রকাশ করা হয়। গণমাধ্যম সচেতন মূলক কন্টেন্ট তৈরি করতে হবে, যেখানে ডিজিটাল নিরাপত্তা, আইন সহায়তা এবং প্রতিরোধের উপায় সম্পর্কে জনগণ অবহিত করতে হবে। এছাড়াও সামাজিক আইনি পরিণতি ভুল তুলে ধরা এবং ভুক্তভোগীর প্রতি সহমর্মিতা প্রদর্শন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি সাংবাদিক নিজ উদ্যোগে মিডিয়া হাউসের মাধ্যমে নিয়মিত জেন্ডার সংবেদনশীলতা ও নৈতিকতা বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করা এবং সেই ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারে। আচ্ছা, আপনি যে বিষয়গুলো বলছিলেন, আরো একটি বিষয় যেটা রয়েছে যে আমরা কোনো তথ্য বা যে বিষয়টা নিয়ে আমরা প্রচার করতে চাচ্ছি, আমার পত্রিকার হোক বা আরেকজনের হোক, সেটাকে আগে বেশ কয়েকবার যাচাই করে না। এটা কিন্তু আসলে হয়তো বা যে ভাই যেটা বলছিলেন যে তাদের নিউজ রুমের একটা চাপ থাকে, চাপের মধ্যেও আমার পত্রিকা বা আমার সুনামের জন্য, আমার পত্রিকার সুনামের জন্য, আমার সংগঠনের সুনামের জন্য আমি কিন্তু সেটা বারবার চেষ্টা করে দেখতে পারি যে ফ্যাক্ট চেকিং, যেটা বেশ কয়েকটা পত্রিকা, আমাদের বিশ্বস্ত কয়েকটা পত্রিকা যদি দেখে তারপরে যদি আমরা কাজটা করি, তাহলে আমার মনে হয় অনেকটা ভুল থেকে আমরা উঠে আসতে পারবো। জি, আপনার কাছে একটু জানবো যে আসলে এই যে আমাদের আজকের বিষয়টা যেহেতু টিএফজিবি, হ্যাঁ, তাহলে এইটার প্রতিরোধের জন্য বা দায়িত্বশীল জেন্ডার সংবেদনশীল কন্টেন্ট ক্রিয়েটর হোক বা হচ্ছে সাংবাদিক, যেটাই বললেন, তাদের ক্ষেত্রে, বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটরদের ক্ষেত্রে আর কি যুক্ত করলে আসলে ভালো হয়, সেই বিষয়টা যদি একটু তুলে ধরতেন। আসলে আমাদের দেশের দেখা যায় এগুলা নিয়ে, বিশেষ করে যে জেন্ডার ভিত্তিক সহিংসতাগুলো নিয়ে দীর্ঘদিন ধরে কাজ হচ্ছে। বিভিন্ন ধরনের অর্গানাইজেশন, এনজিও, আইএনজিও, তারা কিন্তু প্রচুর এখানে কাজ করতেছে, অধ্যয়ন করতেছে এগুলোর থেকে পরিত্রাণের জন্য। কিন্তু যদিও এর অনেকটা হয়েছে, সমস্যার ডেভেলপ হয়েছে কিছুটা, কিন্তু এখনো দেখা যায় সেটা সামাজিক মাধ্যম বা প্রযুক্তির ক্ষেত্রে 60% অধিক নারী এই সহিংসতার শিকার হচ্ছে বর্তমানে। এখন এটার জন্য আসলে আমি মনে করি যে ধরনের আইনের প্রয়োগগুলো রয়েছে, এগুলাকে আপনার ভুক্তভোগী যারা বা সমাজের যে সকল নারীরা রয়েছে তাদেরকে তুলে ধরা, যে আপনি এই ধরনের সহিংসতার শিকার হলে আপনি কি করবেন, করণীয় বিষয়গুলো কি, এগুলো তুলে ধরা। এবং কন্টেন্টের ক্ষেত্রে এবং সাংবাদিকদের ক্ষেত্রে যদি বলি, তাদেরকে এগুলোর বিষয় নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা, এবং যে সকল অর্গানাইজেশনগুলা কাজ করে এগুলা নিয়ে, হ্যাঁ, এবং সামাজিক উন্নয়ন কর্মী যারা রয়েছি আমরা, এগুলো দেখা যায় আমরা যে ধরনের কাজগুলো করতে পারি সেগুলো হলো বিভিন্ন ধরনের সেমিনার করা, বিভিন্ন প্রতিষ্ঠান কেন্দ্রিক, স্কুল পর্যায়ে, কলেজ পর্যায়ে, হ্যাঁ। তারপরে দেখা যায় আপনার এলাকা ভিত্তিক যদি আমরা কিছু উঠান বৈঠক করি নারীদেরকে নিয়ে, যে আসলে বর্তমান সময়ে আপনি কিভাবে একজন নিরাপদে অনলাইন ব্যবহার করবেন, নিরাপদ অনলাইন, নিরাপদ জীবন, এটা হলো মূল ভিত্তি। অনলাইনটা এখন মানুষের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। অবশ্যই, একদম সকালে ঘুম থেকে উঠে থেকে আবার ঘুমানো পর্যন্ত আমরা সব সময়, হ্যাঁ, ঘুম থেকে উঠে আমরা আগে চেক করি যে আর কি নোটিফিকেশন আসলো, এখানে কি তথ্য, নতুন কি তথ্য আসলো। এমনকি ঘুমটা ভাঙেও আমার হচ্ছে ওই কি বলে ইলেকট্রিক্যাল যে ডিভাইসটা সেটা দিয়ে শুরু হয়। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের গ্রাম অঞ্চলেগুলো, প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এই ধরনের সমস্যাগুলো বেশি ফেস হচ্ছে এখন। তো তাদেরকে আসলে উঠান বৈঠকের মাধ্যমে, বিভিন্ন সেমিনারের মাধ্যমে এই সমস্যাগুলা এবং আইনি যেই ধরনের সহায়তাগুলো রয়েছে এগুলো তাদেরকে জানানো, এবং কন্টেন্ট ক্রিয়েটর সাংবাদিকদের ক্ষেত্রে তাদেরকে আসলে এই বিষয়গুলোতে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা উচিত, যে আসলে কিভাবে করলে একজন ভুক্তভোগী নারী সে নিরাপদ থাকবে, সোশ্যাল মিডিয়ায় তার নিরাপদ তথ্য প্রচার হবে, এই বিষয়গুলো নিয়ে আসলে তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত। ধন্যবাদ। আর একটু মনে হয় করা যায়, যেটা হচ্ছে যে আমাদের বিশেষ করে যারা আইসিটি শিক্ষক রয়েছে, হ্যাঁ, তাদেরও কিন্তু কিছুটা এখানে ভূমিকা আছে। তারা যদি হচ্ছে বিস্তারিত সুন্দরভাবে এইটাকে যাতে যথাযথভাবে ব্যবহার করা যায়
সেজন্য তারা যদি ক্লাসে আলোচনা করে। সরকারের তো এগুলো নিয়ে দীর্ঘদিন কাজ করতেছে, এনজিও সহকারে, তারপর এগুলো কেন এখনো বন্ধ হচ্ছে না? এগুলোকে সরকারের উচিত বিভিন্ন ধরনের সার্ভের মাধ্যমে এগুলো চিহ্নিত করা, আসলে সমস্যাটা ঘাটতিটা কোন জায়গায় রয়েছে, এবং এগুলা আপনার দেখা যায় স্কুল পর্যায়ে বইতে আপনার এগুলাকে নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করা, তাহলে মনে হয় এগুলো সমস্যাগুলোর কিছুটা হলেও সমাধান আসবে এবং ভুক্তভোগীরা বা নারীরা এগুলো থেকে পরিত্রাণ পাবে বলে আমি আশা রাখি। ধন্যবাদ আপনাকে অনেক সুন্দরভাবে আলোচনায় উপস্থাপন করার জন্য শ্রোতা বন্ধুদের জন্য। শ্রোতা বন্ধুরা, আজকের আলোচনায় আমরা বুঝতে পারলাম যে খবর শুধু তথ্য নয়, এটি মানুষের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। তাই আসুন আমরা সবাই মিলে এমন একটি মিডিয়া পরিবেশ তৈরি করি যেখানে থাকবে সহমর্মিতা, দায়িত্বশীল এবং মানবিকতা। শেষ করার আগে যদি আর একটু, হ্যাঁ অবশ্যই, আমরা শেষ করার আগে আপনাদের জন্য রয়েছে সুযোগ। হ্যাঁ, তো আপনি যদি বিস্তারিত বলতে চান বা কোন বিষয়টা মনে করেন যে খুব বেশি গুরুত্বপূর্ণ শ্রোতাদের জন্য বলার। এখন আমি আমার অভিজ্ঞতাগুলো থেকে এখানে শেয়ার করতেছি, যেহেতু সামাজিক উন্নয়নে নারীদেরকে নিয়ে অনেককে নিয়ে কাজ করা হয়। দেখা যায় আমরা বিভিন্ন সময় ক্লাইমেট চেঞ্জ, এনভায়রনমেন্ট, তারপরে দেখা যায় আপনার ভালো স্পর্শ, খারাপ স্পর্শ, এগুলো নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করতে যাই। সেক্ষেত্রে যেটা হয় নাদিম ভাই, দেখা যায় অনেক মেয়েরাই কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করে, কিন্তু এবং তাকে আমরা বলি যে আপনারা একটা টিম তৈরি করেন, এই এলাকা ভিত্তিক একটা টিম তৈরি করেন এবং এই বিষয়গুলো নিয়ে কাজ করেন, নারীদের অধিকার নিয়ে, জলবায়ু পরিবর্তন, পরিবেশ বিষয়গুলো নিয়ে টিম তৈরি করেন, কাজ করেন। তখন সর্বপ্রথম নারীরা যখন এই বিষয়গুলো নিয়ে কাজ করা শুরু করে, তখন হয় কি, সর্বপ্রথম যে ওয়েবটা সেটা তার পরিবার থেকে আসে। এটা কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে এখনো একেবারে প্রচুর আকারে রয়ে গেছে, যে এইভাবে কাজ করলে সামাজিক মাধ্যমে বা টিম নিয়ে কাজ করার ক্ষেত্রে এটা মানুষ ভালো চোখে দেখবে না। তো একটা সময় যখন তার পরিবারকে মানিয়ে নিতে পারে, তখন যে সমস্যাটা হয় সেটা সমাজ থেকে আসে। দ্বিতীয় ঢেউটা সমস্যাটা সমাজ থেকে আসে, যে বাবাকে বলে, মেয়ের বাবাকে বলে যে আপনার মেয়ে তো এইভাবে দেখা যায় টিম নিয়ে কাজ করতেছে, বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করতেছে, বিভিন্ন অফিসে এসে কাজ করতেছে, ছেলেদের সাথে বিভিন্ন জনদেরকে, মানে ছেলে পুরুষকে আলাদাভাবে দেখা, যেভাবে বললে আর কি তাকে, তার মেয়েকে যে তাকে তো বিবাহ দিতে পারবেন না। হ্যাঁ, এই যে তার আপনার বেড়ে ওঠাটা বা সে যে ডেভেলপ হচ্ছে, সমাজে তার একটা জায়গা তৈরি হচ্ছে, সেটাকে সেখানে সে আটকে দেওয়া হচ্ছে, সমাজের মানুষ এটা করছে। তো আমি বলবো একজন নারীকে, সে যদি এই যে সমাজের যে সমস্যাগুলো রয়েছে, বাধা বিপত্তিগুলো রয়েছে, এগুলো সে ফেস করে, সে যদি আসলে সাহসিকতার সাথে, আপনার বাধা আসবেই, সাহস নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে, সাহসিকতার নিয়ে যদি সে এগিয়ে যেতে পারে, একজন নারী এগিয়ে যাওয়া মানে শুধু একজন নারী এগিয়ে যাওয়া নয়, একজন নারী এগিয়ে যাওয়া মানে একটি সমাজ এগিয়ে যায়, সমাজটা একটা ধাপ এগিয়ে যায়। তো এই বিষয়টা অবশ্যই প্রত্যেকজন নারীকে অবশ্যই মাথায় রাখতে হবে, যে আমাকে সাহস রাখতে হবে, আমার ভিতরে বাধা বিপত্তি আসবেই, প্রত্যেকটা ক্ষেত্রে বাধা আসি, আমাকে সাহসিকতার সাথে আমি নিজে এগিয়ে যাবো, এই সমাজকে এগিয়ে নিয়ে যাবো। এটা আমার এই আজকে রেডিও ম্যাগনার যে সকল শ্রোতারা শুনছেন, আমি সকলের কাছে রাখবো, অনুরোধ রাখবো, অবশ্যই সাহস হারাবেন, সাহসের সাথে এগিয়ে যান। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ, আপনাকে খুবই চমৎকার ভাবে বলেছেন এবং শেষে যে মেসেজটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। শ্রোতা বন্ধুরা, আমরা কিন্তু ভাইয়ের কথা দিয়ে, রাজীব ভাইয়ের কথাটি দিয়ে অনেকটা শেষের দিকে চলে আসছি। এ পর্যায়ে আপনাদের জন্য একটি কুইজ রয়েছে, আর আমাদের আজকের কুইজটি হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কোন বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অপশন ক রয়েছে দ্রুত ভাইরাল হওয়ার জন্য যাচাই ছাড়াই তথ্য শেয়ার করা। অপশন খ রয়েছে আকর্ষণীয় করতে তথ্য বেশি, মানে অতিরঞ্জিত করা যেটা। এছাড়াও অপশন গ রয়েছে ভিউ বাড়ানোর জন্য চাঞ্চল্যকর শিরোনাম ব্যবহার করা, যেটা আমরা অলরেডি আমাদের আলোচনায় উঠে এসেছে। এবং অপশন ঘ রয়েছে তথ্য যাচাই করে সংবেদনশীল ও সম্মানজনকভাবে উপস্থাপন করা। প্রিয় শ্রোতা, সঠিক উত্তরদাতাদের মধ্যে লটারির মাধ্যমে একজনের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। তাই আর দেরি না করে উত্তর পাঠানোর জন্য যোগ দিন আমাদের ফেসবুক পেজে। আর যারা SMS করতে চান তারা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন QUIZ, মানে কুইজ লেখার পরে একটি স্পেস দিয়ে সঠিক উত্তরের অপশনটি লিখে পাঠিয়ে দিন 01703813333 এই ফোন নম্বরটিতে। শ্রোতা বন্ধুরা, আমরা কথা বলতে বলতে একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আজকের অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত থাকলে শ্রোতা বন্ধুরা আপনারা অবশ্যই অনুষ্ঠানের নাম লিখে আমাদের কাছে SMS পাঠাতে পারেন, জানাতে পারেন SMS এর নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে। অনুষ্ঠানটির আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি লাবণী হোসেন এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনলাইনে অবশ্যই নিরাপদে থাকবেন।